ঈশ্বর, আর কত কষ্ট দেবে তুমি আমাকে। আমি যে আমার মেয়েকে নিয়ে বড্ড অসহায় হয়ে পড়েছি ঈশ্বর, তুমি আমাকে সাহায্য করো ঈশ্বর। আমি যে এমন জ্বালা আর সহ্য করতে পারছি না। এসব কথা বলে টুনি চোখের জল ফেলতে থাকে। টুনির স্বামী মারা গেছে বেশ কিছুদিন হলো। স্বামীকে হারিয়ে কন্যা সন্তানকে নিয়ে টুনি খুব কষ্টেই তার দিন কাটাচ্ছে। মা, আমি সেই সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করছি। মা, তুমি সারাদিন কোথায় কোথায় ঘুরেছো গো? আর আমার জন্য খাবার আনতে গিয়েছিলে নাকি? মারে, কি আর বলবো রে মা, আমি সারাদিন কত জায়গায় ঘুরলাম, না পেলাম কোনো একটা কাজ, আর না পেলাম কিছু খাবার জোগাড় করতে। আমি যে কি করব কি না করব কিছু বুঝতে পারছি না রে মা। মা, তুমি রোজ রোজ একই কথা বলছো। আমি আর কতদিন না খেয়ে থাকবো বলো তো? তুই কাঁদিস না মা, আমি এবার একটা না একটা ব্যবস্থা করবই করব। আমি আর কারো দ্বারে ঘুরবো না রে মা। তোর ঠাকুমা আমাকে যে হারটা দিয়েছিল, এবার আমি ওই হারটাই কাজে লাগাবো। টুনি এসব কথা বলতে থাকে আর পরিকল্পনা করতে থাকে। পরের দিন সকালে টুনি তার হারটা নিয়ে স্বর্ণকারের দোকানে যায়। দিদি, এটা তো পুরনো আমলের গয়না মনে হচ্ছে। দিদি, এটাতে তো দেখে মনে হচ্ছে সোনার পরিমাণ খুবই কম। এটা যদি বিক্রি করতে চাও তাহলে আমি তোমাকে 5,000 টাকা দিচ্ছি। এর থেকে বেশি টাকা আর আমি দিতে পারবো না। 5,000 টাকা? তবে তাই দাও, টাকাটা যে আমার ভীষণ দরকার গো। এরপর স্বর্ণকার টুনিকে 5,000 টাকা দেয় আর টুনি সেই টাকা নিয়ে হাটে যায় আর একটা গাভী দেখতে থাকে। দাদা, এই গাভীটার দাম কত? আর এই গাভীটা কত দুধ দেয়? দুধ তো বেশ ভালোই দেয়, দিনে 3 লিটার করে দুধ দেয়। আর আমি এই গাভীটা 20,000 টাকায় বিক্রি করব। 3 লিটার? 3 লিটার দুধ বিক্রি করলে তো দিব্যি সংসার চলে যাবে আমার। কি বলছো দাদা, 20,000 টাকা? তা বলছি কি দাদা, এই গাভীটা কি তুমি আমায় 5,000 টাকায় দিতে পারবে? আমার কাছে যে শুধু 5,000 টাকাই আছে। এসেছে ফকিন্নি 5,000 টাকা দিয়ে গাভী কিনতে। 5,000 টাকায় কি আর এখন গাভী পাওয়া যায় নাকি? হ্যাঁ, যাও তো, যাও এখান থেকে। বান্টি কবুতর যখন টুনিকে এসব কথা শোনাচ্ছিল তখনই পাশ থেকে উলু পেঁচা এসব কথা শুনতে পায়। এই যে মা, তুমি এদিকে এসো, আমি তোমায় 5,000 টাকার গাভী দেব। পেঁচার ডাক শুনে টুনি সেখানে যায় আর সেখানে গিয়ে একটা গর্ভবতী গাভীকে দেখতে পায়। কাকা বাবু, গাভীটাকে দেখে তো মনে হচ্ছে গর্ভবতী, তাও আবার এত নাদুস নুদুস। তা বলছি, ভালো একটা গর্ভবতী গাভী তুমি আমাকে 5,000 টাকাতেই দেবে? দেব রে মা, কারণ আমার গাভীটা যে অন্ধ। আমার গাভী চোখে কিছুই দেখতে পারে না। এই গাভী নিজে থেকে ঘাস পাতা কিছুই জোগাড় করে খেতে পারে না। সব খাবার ওর মুখের সামনে তৈরি করে দিতে হয়, তবে গাভীটা গন্ধ শুকে খাবার খেতে পারে। তবে এই ব্যাপার কাকা বাবু, তবে আমার কোনো সমস্যা নেই। আমি সব খাবার ওর মুখের সামনে দিতে পারবো, আমায় শুধু দুধ দিলেই চলবে। কারণ আমার সংসার চালানোর যে একটা উপায় ভীষণ দরকার। তুমি আমায় এই গাভীটাই দিয়ে দাও কাকা বাবু। এরপর টুনি পেঁচাকে 5,000 টাকা দেয় আর গাভীটা নিয়ে বাসায় চলে যায়। মা, আমি খাবারের জন্য অপেক্ষা করছি, আর তুমি কি না গাভী নিয়ে এলে? মারে, আর কিছুদিন ধৈর্য ধর, আর মাত্র তো কটা দিন। এভাবে খাবারের জন্য হাহাকার করতে হবে না রে মা। আর মাত্র কদিন পরে দেখবি সব কষ্ট দূর হয়ে যাবে। এরপর টুনি আর টুকি সুদিনের জন্য অপেক্ষা করতে থাকে আর টুনি পেঁচার কথা মতোই গাভীর সামনে সব খাবার এনে দিত। বেশ কয়েকদিন পরে গাভী দুটো যমজ বাছুরে জন্ম দেয়। মা, এই গাভী তো জবল দুটো বাছুর জন্ম দিল। মা, তোমার 3টে গাভী হয়ে গেল। মা, এখন তো আমরা গাভীর দুধ বিক্রি করতে পারবো, আর এখন আমাদের কোনো অভাব থাকবে না মা। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস। আর দেরি না করে তাড়াতাড়ি বালতিটা নিয়ে আয় রে মা।
দুধ দোয়াতে হবে তো। ঈশ্বর যে আমার দুঃখ ঘোচার পথ দিয়েছেন। টুনির কথা শুনে টুকি দ্রুত ঘরে যায় আর বালতি নিয়ে আসে আর গাভীর দুধ দোয়াতে শুরু করে, কিন্তু গাভী স্বাভাবিক দুধ না দিয়ে সোনার দুধ দেয়। আগো, এই গাভী তো দেখছি সোনার দুধ দিচ্ছে। এ আবার কোন ধরনের গাভী গো? আমি জাদুই গাভী গো। এতদিন থেকে তো আমি অভিশপ্ত হয়েছিলাম, তাই তো আমি চোখে দেখতে পারতাম না, আর আমি কথাও বলতে পারতাম না। তবে আমি সন্তান জন্ম দেওয়ার পর থেকে অভিশাপ মুক্ত হয়েছি। গাভীর কথা শেষ হতে না হতে গাভীর বাছুর দুটো সোনার মল ত্যাগ করে। এ দেখে তো টুনি আর টুকির চোখ কপালে উঠে যায়। মা, এ তো দেখছি সোনাই সোনা। আর এখন তো দেখছি এই বাছুর দুটো সোনা দিচ্ছে। হ্যাঁ রে মা, ঈশ্বর এতদিন পর আমার দিকে মুখ তুলে দেখেছে। এতদিন আমি খাবার জোগাড় করতে পারতাম না, কিন্তু আজ আমার উঠোনে এত সোনা। কিন্তু কাকা বাবু এত বোকা, এই জাদুর গাভীকে এত কম দামে আমার কাছে বিক্রি করে দিল। না গো, আমার মালিক বোকা না, আসলে তান্ত্রিকের মৃত্যু খুব নিকটেই জেনে মালিক আমায় তোমার কাছে বিক্রি করেছে। আমার মালিক মানে ওই তান্ত্রিক যে বড্ড ভালো ছিলেন। তবে এবার আমি আমার বাছুর মিলে তোমার সমস্ত কষ্ট দূর করব। এরপর টুনি সোনার গোবর আর সোনার দুধ বিক্রি করে অনেক ধনী হয়ে যায় টুনি। আর টুনিকে তো এত স্বর্ণ বিক্রি করা দেখে স্বর্ণকার অনেক অবাক হয়ে যায়। এটা কি করে সম্ভব? টুনি রোজ রোজ এত সোনা কোথায় পাচ্ছে? আমার কাছে ব্যাপারটা কেন জানি গড়বড় মনে হচ্ছে। এরপর থেকে স্বর্ণকার টুনির ওপর নজর রাখতে শুরু করে আর টুনির 3 গাভীর ব্যাপারে সবটা জানতে পারে। তবে এই ব্যাপার, টুনির গরুরা টুনিকে এত সোনা দিচ্ছে, তবে এবার তো আমায় অন্য কিছু ভাবতে হয়, কারণ এত সোনা দানা যে আমারও চাই। এরপর কালু টুনির বাসায় যায় আর টুনির কাছে তার গাভীগুলো কিনতে চায়। না না স্বর্ণকার দাদা, আমি কিছুতেই আমার গাভী বিক্রি করব না। তুমি দয়া করে এমন কথা বলো না। বুঝতে পেরেছি, তোমার গাভীরা যে সোনা দেয় তার জন্য তুমি তোমার গাভী বিক্রি করতে যাচ্ছ না। তবে আমিও ছাড়ার পাত্র নই। তবে এই গাভী আমার চাই চাই। দরকার হলে তোমাকে মেরে আমি এই গাভী দখল নিব। এই কথা বলে স্বর্ণকার একটা ছুরি বের করে আর তখনই গাভী হা করে আর গাভীর মুখ দিয়ে আগুন বেরিয়ে স্বর্ণকারের গায়ে পড়ে আর স্বর্ণকার পুড়ে ছাই হয়ে যায়। আমার মালকিনের গায়ে কোনো আঁচড় পড়লে আমি সহ্য করব না। তাকে আমি এই স্বর্ণকারের মতো ভস্ম করে দেব। তুমি কোনো চিন্তা করো না মালকিন, আমি তোমাকে সবকিছু থেকে রক্ষা করব। গাভীর কথায় টুনি স্বস্তি পায়। এরপর থেকে টুনি তার 3 গাভীর সাহায্যে সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করে।